Assalamu alaikum. I think you are all well. The class I am talking about chapter 2. Understand? I think you are studying very properly. So let's start today. আমরা সৌরজগৎ ও ভূমণ্ডল পড়ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা গতদিন যে ক্লাস করেছি, গতদিন পড়েছি সৌরজগৎ কাকে বলে এবং গ্রহ, বিভিন্ন গ্রহ সম্পর্কে আমরা জেনেছি। স্যার এটা তো তৃতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় বলছি। ওকে, তাহলে সৌরজগৎ কাকে বলে কে পারে দেখি? জি স্যার। সৌরজগৎ কাকে বলে? হ্যাঁ, রিয়া বলো। সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। ভেরি গুড। ওকে, এখন দেখি কে পারে সূর্য পৃষ্ঠের উষ্ণতা কত? সাদিয়া তোমা বলো। সূর্য পৃষ্ঠের 57,000 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। আচ্ছা, লাস্ট প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কত? কে পারে? কে পারো না? বই দেখে 13.90 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 90 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। বই দেখে বললে না এমনি? বই দেখে। বই দেখে বলা হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে আলোচনা করি। আমরা পড়েছি যে পৃথিবীতে না, ঠিক সৌরজগতে বা সৌরজগতে গ্রহ হচ্ছে 8টি, তাই না? 8টি গ্রহের ভিতরে আমরা প্রায় অনেকাংশ পড়ে ফেলেছি। এখন আমরা পড়ব কি বলতো? শনি নাকি? শনি নাকি সপ্তাহের নাম, তাই তো স্টুডেন্টস? সপ্তাহের নাম, বাট শনি একটা গ্রহের নাম। এই শনি হচ্ছে যে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। আর এটি কত বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে? 29 বছর 5 মাস। কত বছর? 29 বছর 5 মাস। কত? 5 মাস, অনেক সময়। এই এতটা সময় সে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আর এর কয়টি উপগ্রহ রয়েছে? 62টি উপগ্রহ রয়েছে। কি আছে বলতো? রুয়া, টাইটান, আরো ক্যাপিটাস, আরো অনেক যেগুলো নাম আছে। আমরা যেগুলো বইয়ে 2, 3টা 4টা আছে, এগুলো আমরা জানবো। তাহলে আমরা শরীর সম্পর্কে এতটুকু জানবো, আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, শনির পরে কি আছে? শনির পরে ইউরেনাস। ইউরেনাস এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস। এর কতটি উপগ্রহ রয়েছে? এর 27টি উপগ্রহ রয়েছে। আর এটি 84 বছরে, কত বছর? কত বছর? 84 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। হিউজ টাইম। এই বছর সে একবার প্রদক্ষিণ করে। এর উপগ্রহ রয়েছে 27টি। এর ভিতরে হচ্ছে, এর ভিতরে যে উল্লেখযোগ্য গ্রহগুলো আছে, মেরিনটা আছে, তারপরে টাইটানিয়া আছে, এগুলো আছে। হ্যাঁ, তোমরা ভাই বই পড়ে নিবে। তারপরে আছে কি 3 নাম্বার হচ্ছে, না এটা হবে 8 হবে, সরি এটা ভুল হয়েছে আমার, যেটা আমরা আগে আলোচনা করেছি, তাই না? তাহলে এটা হচ্ছে 6, 7, 8 নেপচুন। এটিকে নীল গ্রহ বলা হয়। নীল গ্রহ বলা হয় নেপচুন। আর এর উপগ্রহ রয়েছে কয়টি? কে পারে? নেপচুনের উপগ্রহ কয়টি? কে পারে? হ্যাঁ, 14টি। ওকে, তাহলে আমরা এখন বললাম গ্রহ সম্পর্কে জানলাম। এখন আমাদের আলোচনার বিষয় পৃথিবীতে বসবাস যোগ্য কিনা। পৃথিবীতে বসবাস যোগ্য বলেই তো আমরা পৃথিবী গ্রহে জীবের বসবাস, তাই না? নাকি বলো?
জি স্যার। গ্রহে জীবের বসবাস। দেখো পৃথিবীতে আমরা জীব, আমরা বসবাস করছি। পৃথিবীতে একটি গ্রহ সৌরজগতে অথবা মহাবিশ্বে এমন একটি গ্রহ যেটাতে সব ধরনের যে ধরনের পরিবেশ থাকা দরকার সেই ধরনের পরিবেশ আছে বলেই কিন্তু আমরা এখানে বসবাস করতে পারছি। আচ্ছা, পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে সংলগ্ন একটি বায়ুমণ্ডল আছে, একটি গ্যাসীয় পদার্থ আছে, গ্যাসীয় আবরণ আছে। এটি এটি আমাদের পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে কেন? মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা। মাধ্যাকর্ষণ শক্তির দ্বারাই আমাদের ভূপৃষ্ঠের সাথে যে বায়ুমণ্ডলটা লেপ্টে আছে। আমরা যদি শুয়ে থাকেন এভাবে আমরা লেপ্ট থাকে, এইভাবে বায়ুমণ্ডল আমাদের সাথে লেগে আছে এবং পৃথিবী যে ঘুরছে পৃথিবীর সাথে এই বায়ুমণ্ডলও ঘুরছে। ঠিক আছে, এই বায়ুমণ্ডলের ফলে সূর্যের যে অতি রশ্মি, বেগুনি রশ্মি যেটা বলে অতি রশ্মি অর্থাৎ বেগুনি রশ্মি, যেটা আমাদের জন্য ক্ষতিকর, এই রশ্মিটা আসতে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ এই কি বললাম, এই জলাই কি বললাম, যেটা বায়ুমণ্ডলটা আমাদের এক্ষেত্রে ব্যাপক কি করে সহযোগিতা করে। ঠিক আছে, বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত আমাদের। আচ্ছা, তো বলছে বায়ুমণ্ডলের সাথে পৃথিবীর সবচেয়ে নিম্ন যে পৃথিবীর সাথে একবারে লেগে আছে এমন যে স্তর হচ্ছে মানে বায়ুমণ্ডলের স্তর, এই স্তরকে কি বলা হয়? ট্রপোমণ্ডল। কি বলতো এর নাম? কি ট্রপোমণ্ডল। হ্যাঁ, ট্রপোমণ্ডল। এর গড় গভীরতা হচ্ছে কত কিলোমিটার? এর গড় গভীরতা 13 কিলোমিটার। হ্যাঁ, 13 কিলোমিটার। 13 কিলোমিটার। ট্রপোমণ্ডলের গড় গভীরতা 13 কিলোমিটার। আর তোমরা জানো যে আমাদের যে বায়ুমণ্ডল কথা বলছি, যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের তিনটি স্তরের কথা বলছি। একটা হচ্ছে ট্রপোমণ্ডল, যেটা গড় গভীরতা 13 কিলোমিটার। আর এই বায়ুমণ্ডলে রয়েছে কি? নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে। এর ভিতরে নাইট্রোজেন, অক্সিজেনের এটা এই যে তোমাদেরকে মাইশা দেখতে পাচ্ছ? মাইশা দেখতে পাচ্ছ? এই যে মাইশা, এই যে দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি। এই যে শনি গ্রহ দেখছো, এই শনি গ্রহ, এই যে ভালো করে দেখো, এই শনি গ্রহ তিনটি বলয় আছে, তিনটি বলয় বেষ্টন করে আছে। ঠিক আছে, ইউরেনাসেরও এরকম তিনটি বলয় বেষ্টন করে আছে। আচ্ছা, তাহলে দেখো আমি বলছিলাম যে বায়ুমণ্ডল পড়াচ্ছি। বায়ুমণ্ডলে আমরা জানি জেনে আলোচনা করে ফেলেছি। আচ্ছা, বায়ুমণ্ডলের তিনটি স্তর আমরা বললাম। ট্রপোমণ্ডল 13 কিলোমিটার এর গড় গভীরতা। ট্রপোমণ্ডলের ঠিক উপরে আছে ট্রপোস। ঠিক আছে, ট্রপোমণ্ডলের ঠিক উপরে কি আছে? ট্রপোস। আর এই ট্রপোসের গভীরতা হচ্ছে 12 থেকে 16 কিলোমিটার। কত? 16 কিলোমিটার। ঠিক আছে, এই বায়ুমণ্ডলের আছে বলে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন আছে বলে কিন্তু আমরা সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে পারছি। আর এটা মাধ্যমে সময়, এটা কার মাধ্যমে সম্ভব হচ্ছে? সূর্য। কার মাধ্যমে? সূর্য। কারণ সূর্যের আলো ও তাপ যদি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে কোনো প্রাণী উৎপাদিত হতো না, কোনো প্রাণী কোনো উদ্ভিদ উৎপাদিত হতো না। ঠিক আছে, বুঝতে পেরেছো? মাইশা বুঝতে পারছো তুমি? সূর্য থেকে তাপ আলো পাই বলে কিন্তু আমরা জীবন ধারণ করতে পারছি। শুধু আমরা না, সকল ধরনের উদ্ভিদ যেগুলো আছে সেগুলো কিন্তু জীবন ধারণ করতে পারছে। অর্থাৎ জীবন ধারণের উপযোগী পরিবেশ সৃষ্টি রয়েছে এই সূর্যের মাধ্যমে। সূর্যের আলো ও তাপ, সূর্যের আলো ও তাপ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা পড়া হয়ে গেল। এখন ভূ বন্দরের গঠন।
এবার দেখো ভূ অভ্যন্তরের গঠন। ভূ অভ্যন্তরের গঠন, ভূতাত্ত্বিকবিদরা বা ভূতাত্ত্বিকরা ভূ অভ্যন্তরের গঠনকে তিন ভাগে ভাগ করছে: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও অশ্বমণ্ডল। প্রথমে আসবে কি কেন্দ্রমণ্ডল, তাই না? তারপরে গুরুমণ্ডল, তারপরে অশ্বমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল অর্থাৎ প্রথমে আসবে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তারপরে আসবে গুরুমণ্ডল, গুরুমণ্ডল, তারপরে আসবে কি অশ্বমণ্ডল। কি আসবে? অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল এই তিনটা যে ভূখণ্ডের গঠন প্রণালী অর্থাৎ এগুলো সমন্বয়ে কিন্তু পৃথিবীর বৃহত্তর অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ গড়ে উঠেছে। এগুলো তোমার বইয়ে পড়ে নিবে, ঠিক আছে? এখন আমরা নতুন একটি জিনিস শুরু করব, অক্ষরেখা। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। তোমরা দেখো তার আগে একটা চিত্র দেখায়, দেখি কে বোঝার জন্য। দেখো দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এটা কি বলতো? অক্ষরেখা। হ্যাঁ, অক্ষরেখা। বাট এটা হচ্ছে পৃথিবী, তাই না? তাই না? পৃথিবী। জি স্যার। পৃথিবীর একটা মাপ নিয়েছি। দেখো এখন যে আমরা যদি এখানে আঁকি একটা সুন্দর করে এটা আঁকতে পারবো না, যতটা পারা যায়। আচ্ছা, আচ্ছা, এদিকে একটু ঘুরে যেতে হবে। ওকে, ধরুন এটা যদি আমরা পৃথিবী ধরি, তাহলে এখান থেকে মনে করো অক্ষরেখা কাকে বলে? অক্ষ আগে রাখি আমরা, অক্ষ। পৃথিবীর কেন্দ্র দিয়ে, যদি পৃথিবীর কেন্দ্র এটা হয়, বুঝতে পারছো? পৃথিবীর কেন্দ্র দিয়ে এটা হচ্ছে উত্তর। ভালো করে দেখো, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ব, আর এটা পশ্চিম। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে একটি রেখা কল্পনা করা হয়েছে। এই বাঁকা হয়ে গেল। পৃথিবীর কেন্দ্র দিয়ে, কেন্দ্র ধরা এটা আমরা ধরে এটা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে বলা হয় অক্ষ। একে কি বলা হয়? অক্ষরেখা। একে বলা হয় অক্ষ, অক্ষ, ঠিক আছে? আর কি অক্ষরেখা নয়, এটাকে বলা হয় অক্ষ। আচ্ছা, এবার দেখো পৃথিবীর পূর্ব পশ্চিমে আমরা যদি কোন স্থানের অবস্থান জানতে চাই, কোন স্থানের অবস্থান অর্থাৎ ওই দেশটা কোথায়, ওই জায়গাটা কোথায়, যদি এর অবস্থান জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? উত্তর পূর্ব পশ্চিমে দেখো, এটা হচ্ছে পূর্ব পশ্চিম। এই পূর্ব পশ্চিমে একটি রেখা কল্পনা করা হয়, তাকে বলা হয় কি রেখা? নিরক্ষরেখা। কোন স্থানের অবস্থান যদি আমরা জানতে চাই, মাইটা দেখো, কোন স্থানে যদি আমরা অবস্থান জানতে চাই, পূর্ব পশ্চিম দিকে কেন্দ্র দিয়ে একটি রেখা কল্পনা করা হয়, তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। একে নিরক্ষবৃত্ত বলে। কেন? পৃথিবী জানি গোল, আমরা পৃথিবী জানি কি গোলাকার, এইজন্য এটা রেখাটা গোল, এইজন্য একে নিরক্ষবৃত্ত বলে। এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা বা বিষুবরেখা।
বা বিষুবরেখা। বা নিরক্ষর বৃত্ত বলে, নিরক্ষর বৃত্ত। মাসা বুঝতে পারলে? অর্থাৎ এই যে এই রেখাটা, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে একটি রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাকে পৃথিবীর কেন্দ্র দিয়ে, পৃথিবীর কেন্দ্র না ঠিক পূর্ব পশ্চিমে একটি রেখা কল্পনা করা হয়েছে, তাকে নিরক্ষরেখা, বিষুবরেখা ও নিরক্ষর বৃত্ত বলে। কেন বৃত্ত? কারণ পৃথিবী গোল, এই জন্য এটা গোলাকার। ঠিক আছে, এই হলো অবস্থা। এটা হচ্ছে নিরক্ষরেখা। আচ্ছা, এখন আমরা কি জানবো বলতো? নিরক্ষরেখা জানলাম, অক্ষরেখা জানলাম। অক্ষরেখা কোনগুলা? তাহলে অক্ষ হলো এটা, আর অক্ষরেখা কোনগুলা? উত্তর দক্ষিণে। ঠিক আছে, এটা অবশ্যই বুঝতে পেরেছো মাইশা? এখন দেখো, দেখবে 1 2 3, 1 2 3। এই যে তোমার এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা কি করেছে? এই গোটা পৃথিবীকে সমান বিভাগে ভাগ করেছে, সমান বিভাগে ভাগ করেছে। এই নিরক্ষরেখা পৃথিবীকে ভাগ করে দিয়েছে। উত্তর দিকে পৃথিবীকে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ, এর নাম হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। আর দক্ষিণ দিকের ভাগকে কি বলা হচ্ছে? দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। বুঝতে পারলা? আর নিরক্ষরেখার সমান্তরাল, সমান্তরাল যে রেখাগুলো উঠেছে পূর্ব পশ্চিমে, তাকে বলা হয় নিরক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো গেছে তাকে বলা হয় অক্ষরেখা। ঠিক আছে, বুঝতে পারলা? ভাষা বুঝতে পেরেছো? কিছু বলবো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। অক্ষরেখা জানলাম কি? অক্ষরেখা হচ্ছে এটা। তারপরে কি? নিরক্ষরেখা অথবা বিষুবরেখা আমরা জানলাম, অথবা নিরক্ষবৃত্ত, তাই না? তারপরে তাহলে এটা কিন্তু অক্ষ, আর অক্ষরেখা এগুলা। ঠিক আছে, বুঝতে পেরেছো এ পর্যন্ত মাইশা? জি স্যার। বুঝতে না পারলে বলো, প্রশ্ন তাহলে পারবে? বলো, পারবা? পারবা কিছু নাকি? পারবো না? আচ্ছা, আমরা তাহলে নিরক্ষরেখা পেয়েছি, বিষুবরেখা, নিরক্ষরেখা একই জিনিস, সব এই তিনটা একই জিনিস। এই রেখাকে বলছে, আচ্ছা, আর এটা হচ্ছে অক্ষ। আর নিরক্ষরেখা, বিষুবরেখা সমান্তরাল যে রেখাগুলো আছে তাকে বলা হয় নিরক্ষরেখা, তাই অক্ষরেখা। এটা তো নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা। আচ্ছা, এখন আমরা পড়াবো দ্রাঘিমা রেখা। আচ্ছা, এটা দিয়ে দিই, এখানে দেখো, তাহলে পাঁচ দিন, এই 10 দিন। আমরা যদি বিখ্যাত অক্ষাংশের কথা বলি, বিখ্যাত অক্ষাংশ অর্থাৎ এই যে তোমার নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গুলা যে কোণিক দূরত্ব, এই যে এগুলা কোণিক দূরত্ব, এগুলা 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 হচ্ছে অক্ষাংশ বলে। এগুলা বুঝতে পেরেছো? অর্থাৎ কোণ উৎপাদন হয়, এই কোণ, কোণ এখানে যদি এভাবে টানি এভাবে কোণ হবে, প্রত্যেকটা জিনিসের টান হবে। পরে আমি বুঝাবো এগুলো, এটাতে বুঝো। তাহলে বিখ্যাত অক্ষাংশ হলো 23.5 ডিগ্রি, এটা তাই, এটা তাই 23.5 ডিগ্রি। এটা উত্তর দিকে, তাই কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি। আর এটা দক্ষিণ দিকে, তাই বলা হয় কি? কি বলা হবে? মকর ক্রান্তি। আর এই যে তোমাকে বুঝতে পারছো কিছু? মাথা ঢুকছে নাকি?
কিছু মাথায় ঢুকছে না। আর এটা হচ্ছে 65 5 ডিগ্রি বিখ্যাত অক্ষাংশ, অর্থাৎ উত্তর দিকে এটা, আর এটা হচ্ছে দক্ষিণ দিকে। বুঝতে পারলে? এটা হচ্ছে সুমেরু বৃত্ত, এটা হচ্ছে সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত, আর হচ্ছে সুমেরু বৃত্ত। সুমেরু হচ্ছে উত্তর অক্ষাংশে অবস্থিত, অর্থাৎ উত্তর গোলার্ধে, আর দক্ষিণ দিকে যেটা সেটা হচ্ছে কুমেরু। কুমেরু বৃত্ত, ঠিক আছে। এগুলো আমাদের তোমরা বড়ভাবে আরো বুঝতে পারবে যে এগুলো যখন কোন স্থানের অবস্থান জানার জন্য এগুলো প্রয়োজন হয়। তারপরে আমরা লাস্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা কাকে বলে। তাহলে দ্রাঘিমা রেখা আমরা কাকে বলবো? দেখো, দ্রাঘিমা রেখা হচ্ছে যে উত্তর দক্ষিণে, এই যে তোমার জেলা আছে না, পৃথিবীর পরিধিকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে। পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি অর্থাৎ যখন আমরা মাপতে যাই তখন ডিগ্রি, সেকেন্ড, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করা হয়। এই যে এরপরে ডিগ্রি, মিনিট, সেকেন্ড ভাগ করা হয়, এবং ডিগ্রি, মিনিট, সেকেন্ডের উপর দিয়ে উত্তর দক্ষিণে কিছু রেখা কল্পনা করা হয়। ঠিক আছে? এই যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড, এই যে এটা হচ্ছে এই বৃত্ত বলেছেন, এটা নিরক্ষ বৃত্ত। এই নিরক্ষ বৃত্ত হচ্ছে যে কত ডিগ্রি? 360 ডিগ্রি। ডিগ্রি, মিনিট, সেকেন্ড উপর দিয়ে কি করা হয়? উত্তর দক্ষিণে কতগুলো রেখা কল্পনা করা হয়। এগুলো কি? এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, এগুলো সমান্তরাল নয়। দেখো, সমান্তরাল নয়, অর্থাৎ একটু গোল। এগুলো আবার গোল বৃত্ত না, অর্ধবৃত্ত। এবং এগুলোর কি মান? এগুলো হচ্ছে 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? 180। সর্বোচ্চ মান কত? মাইশা বলো। মাইশা আছো? এই যে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই পর্যন্তই। তোমরা বাসাতে অবশ্যই ভালো করে পড়বে, প্রশ্নগুলো আর যে আলোচনা হলো এগুলো যদি তোমরা না পড়ো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? অবশ্যই তোমাদের পড়তে হবে, ভালো করে পড়াশোনা করে এগুলো বুঝতে হবে। আর যদি তারপরে বুঝতে না পারো, ক্লাস দেখবে, ক্লাসে এগুলো অবশ্যই পাবে, ভিডিও হিসেবে তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি একটা আমরা আলোচনা করলাম হচ্ছে যে সৌরজগতের শনি এবং 3টি গ্রহ আলোচনা করেছি, শনি, ইউরেনাস এবং নেপচুন, আর বাদ বাকি 5টি আমাদের আগে আলোচনা করেছিল। এরকম দেখো, চিত্রে দেখো, এখানে চিত্রে তুমি দেখতে পাচ্ছ, চিত্রটা অনেক ভালো হয়ে আছে। দেখো, এই যে তোমার যে এটা হচ্ছে কি? বিষুব রেখা বা নিরক্ষ রেখা বা নিরক্ষ বৃত্ত। এটা কিন্তু গোল, পৃথিবী গোলাকার, এই জন্য এটা গোল। আচ্ছা, তারপরে এই যে তোমার দেখতেছো এখানে যে এটা হচ্ছে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে একটি রেখা কল্পনা করা হয়েছে, তাই না? একে কি বলা হয়? কি বলা হয়? অক্ষরেখা। অক্ষরেখা না, অক্ষ। ঠিক আছে? আর এই যে নিরক্ষ রেখা বা বিষুব রেখা বা নিরক্ষ বৃত্ত, এটা সমান্তরালে দেখতে পাচ্ছ, এই যে সমান্তরাল, এগুলা কি? এগুলো হচ্ছে অক্ষরেখা। বুঝা গেল? আচ্ছা, এগুলো যদি অক্ষরেখা হয় তাহলে দ্রাঘিমা রেখা কোনগুলা? এই, তার আগে দেখো, এই যে তোমার বিষুব রেখা যেটা আলোচনা করেছে, ওখানে বিষুব রেখা গোটা পৃথিবীকে কিন্তু 2 ভাগে ভাগ করেছে। উত্তর ভাগকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ ভাগকে কি বলে? দক্ষিণ গোলার্ধ বলে। ঠিক আছে? এবং এই যে তোমার দেখছো এই যে কোণগুলো উৎপাদন হয়েছে, সব কোণ, ঠিক আছে? এই যে কোণগুলা, এগুলো হচ্ছে কোণ হচ্ছে অক্ষাংশ বলা হয়। ঠিক আছে? এগুলো আমরা যখন কোনো স্থানের অবস্থান জানতে চাই তখন এগুলো আমাদের দরকার হয়। ঠিক আছে? যে দেখো, আমি যেটা বললাম, এই যে নিরক্ষ রেখা বা নিরক্ষ বৃত্ত, এটা হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। পৃথিবীর পরিধি হচ্ছে 360 ডিগ্রি গোলাকার। প্রতিটি ডিগ্রির উপরে যখন উত্তর থেকে দক্ষিণ দিকে যেত,
এটা কি উত্তর? দেখতে পাচ্ছ উত্তর থেকে দক্ষিণ দিকে যখন রেখা কল্পনা করা হবে ডিগ্রি বরাবর এদের দিক দিয়ে প্রতিটা ডিগ্রি আছে না, দেখো এই ডিগ্রির উপর দিয়ে যখন ডিগ্রি মিনিট অথবা সেকেন্ডের উপর দিয়ে যখন রেখা কল্পনা করা হবে উত্তর থেকে দক্ষিণে, তখন তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। বুঝতে পারলা? এই দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা সম্পর্কে অনেকেই ভুল করে, তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখে নিবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা আমরা আরো রিক্যাপ করলাম, অর্থাৎ সামারি করলাম। এখন দেখি মায়েশা তুমি বলতে পারো কিনা, এটা কঠিনই হয়ে যাবে তোমার জন্য। তবে লেখা আছে, বলো দ্রাঘিমার সর্বোচ্চ পরিধি কত? 360। কত? 360। একটু দেখে বলো দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান। 180। হ্যাঁ 180। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো 180 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন আমরা যদি বলি উত্তর অক্ষাংশে সমদ্বিবৃত্তর মান কত? এই যন্ত্রণা 66.5। পুরো ভেরি গুড, 66.5। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমদ্বিবৃত্ত। সমদ্বিবৃত্ত তো তাই জায়গা, আর এটা হচ্ছে উত্তর দিকে হচ্ছে কর্কটক্রান্তি 23.5 ডিগ্রি, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি মকরক্রান্তি। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা যতটুকু করলাম তবে অবশ্যই ভালো করে পড়ে নিবে। তাহলে আমরা আজকে শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমরা এটা একটু পড়বা, আমি কিন্তু প্রশ্ন করব, ঠিক আছে? ওকে, তাহলে হোমওয়ার্ক নাও। হোমওয়ার্ক হচ্ছে যতটুকু পড়া দাও, ঠিক আছে? এরপরে তোমরা 13টি দিই, 44 থেকে না 42 থেকে 44, দ্বিতীয় অধ্যায় 42 থেকে 44 পৃষ্ঠা। ঠিক আছে, অবশ্য অনেকে লেটে আসছো, ঠিক আছে? আরো আগে আসতে হবে, তোমার কাছে রুটিন আছে তো, আরো আগে আসতে হবে, ঠিক আছে? তো আজকে ক্লাস এখানে শেষ করলাম। সকালে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, সকলের জন্য ভালো, এই শুভকামনায় আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।